হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমার চ্যানেলে যারা পুরনো তারা সবাই হয়তো জেনে থাকবেন যে আমি সাধারণত সিএইচও এবং এনএম দিদিমণিদের জন্য ইম্পর্টেন্ট এমন কিছু ভিডিও নিয়েই ডিসকাশন করি, এমন কিছু টপিক আলোচনা করি। আর এখন আমরা যেই টপিক নিয়ে ডিসকাশন করছি সেটা হচ্ছে এনকোয়াসের চেকলিস্ট এবং এনকোয়াসে পাশ করার জন্য যে সমস্ত জিনিসগুলো খুব এসেনশিয়াল সেগুলো নিয়েই আমরা ডিসকাশন করছি। এবং আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখে থাকবেন যে কী কী রেকর্ডস রিপোর্টস নেসেসারি এনকোয়াসের জন্য সেটা নিয়ে ভিডিও আছে। কি করে আপনি ডকুমেন্টসগুলো কম্প্রেস করবেন সকসং পোর্টালে আপলোড করার জন্য সেটা আছে। এমনকি লেটেস্ট যে ভিডিও আছে সেখানে আপনি এনকোয়াসে পাস করার জন্য যেই টপিকগুলো আপনাকে পড়াশুনো করতে হবে সেটাও কিন্তু আছে। আমার মনে হয় যে নলেজ গেইন করাটা এমন একটা ক্রুশিয়াল থিং যেটা কিনা আপনাকে অনেক বেশি এনরিচ করবে এবং এটাই একমাত্র ওয়ে যার থ্রু দিয়ে কিন্তু আপনাকে অনেক দূর পৌঁছে নিয়ে যেতে পারেন। কিন্তু অন্য কিছু আপনার কাছ থেকে টাকা পয়সা লোকে কেড়ে নিয়ে যেতে পারে, আপনার সেগুলো নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু নলেজ গেইন করলে সেটা কিন্তু কখনো যাবে না, কেউ নিতে পারবে না। তাই এর থেকে ভালো কিছু আর হতে পারে না। আর এখন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে হয়তো যদি এটাও হতো যে কি নলেজ গেইন করলে আমি এনরিচ হব, তাতেও কিন্তু অনেকে ইন্টারেস্টেড ফিল হতেন না। বাট এখন যেহেতু একটা ভিজিট সেন্ট্রাল লেভেলের ভিজিট, যেখানে আপনাকে প্রেস্টিজ রক্ষা করার জন্য নলেজ গেইন করতেই হবে, তাই আমি জানি যে সবাই এখন কিউরিয়াস কি করে আমাদের টপিকগুলো পড়ে নিতে হবে ভিজিটে যাতে পাস করার জন্য। সেটা জানলেও অনেকে হয়তো সময়ের জন্য পড়তে পারছেন না, বা মডিউলগুলো জেরক্স করে পড়া টাইম কনজিউমিং প্লাস কস্ট এফেক্টিভ বটে। তাই আমি এই টপিকগুলো একটু একটু করে ডিসকাশন করে দিচ্ছি, যাতে কিনা আপনারা ডিউরিং ট্রাভেলও যদি আপনি হেডফোন কানে দিয়ে শোনেন, তাও কিন্তু আপনার জন্য সেটা খুব বেনিফিশিয়াল হবে। কেননা এই টপিকগুলো কিন্তু সবারই জানা, জাস্ট রিভিশন। এই জন্য ইনিশিয়েটিভটা আমরা কিন্তু চেকলিস্টের প্রথম যে মেজারেবল পয়েন্ট সেটা ডিসকাশন করছিলাম। দেখে নিন, আমি দেখিয়ে দিচ্ছি। এটা আমরা ডিসকাশন করছিলাম অ্যাভেলেবিলিটি অফ ফাংশনাল এএনসি সার্ভিসেস উইথ মিনিমাম 4 এনসি চেকআপ, মানে দ্য ফেসিলিটি প্রোভাইডস কেয়ার ইন প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ সার্ভিসেস। তার মানে প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ সার্ভিসেস রিলেটেড টপিকগুলোই আমরা ডিসকাশন করছিলাম। এর মধ্যে প্রিভিয়াস 3টে ভিডিওতে আমরা কিন্তু ডিসকাশন করেছি আর্লি রেজিস্ট্রেশন, স্ক্রিনিং ইনক্লুডিং ল্যাব ইনভেস্টিগেশন। অ্যাকচুয়ালি আর্লি রেজিস্ট্রেশনের মধ্যে এত কিছু আছে যেগুলো ডিসকাশন করতে আমাদের অনেক সময় চলে গেছে। আজকে আমরা যেটা ডিসকাশন করবো সেটা ল্যাব ইনভেস্টিগেশন, কাউন্সিলিং, আইডেন্টিফিকেশন অফ হাই রিস্ক অ্যান্ড ডেঞ্জার সাইন। তাই আপনারা যদি নতুন হয়ে থাকেন, প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকেন, কাইন্ডলি রিকোয়েস্ট করবো সেই ভিডিওগুলো একবার দেখে নিন বা শুনে নিন, দেন আপনি এটা দেখুন, তাহলে আপনার আরও বেশি এফেক্টিভ হবে। আমরা প্রিভিয়াস ভিডিওতে যেগুলো ডিসকাশন করেছিলাম সেগুলো বললাম। আর্লি রেজিস্ট্রেশনের সময় কী করতে হবে, এলএমপিজিডি ক্যালকুলেশন, ফান্ডাল হাইট চেকআপ, অ্যাবডোমিনাল এক্সামিনেশন, জেনারেল ডায়াবেটিস মেলাইটাস, এগুলো আমরা অনেক কিছু ডিসকাশন করে ফেলেছি। আজকে যেটা ডিসকাশন শুরু করবো যেখান থেকে, সেটা হচ্ছে র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট ফর সিফিলিস। কেননা প্রিভিয়াসগুলো কিন্তু আমাদের অলরেডি ডিসকাশন হয়ে গেছে। এবারে কি বলছি, যদি র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট ফর সিফিলিস, সবাই জানেন যে এসএসকেতে এটা টেস্ট হয়। এখানে কি বলছে দেখুন, অ্যাভেলেবিলিটি অফ পয়েন্ট অফ কেয়ার সার্ভিসেস, পয়েন্ট অফ কেয়ার টেস্টিং অ্যাট সাবসেন্টার লেভেল, পয়েন্ট অফ কেয়ার সার্ভিসেস অ্যাট সাবসেন্টার লেভেল অ্যান্ড আউটরিচ সেশন সাচ অ্যাজ ভিলেজ হেলথ স্যানিটেশন অ্যান্ড নিউট্রিশন ডে। সবাই জানেন যে বিএসএসএনডি পালন করা হয়, যেটাকে সুস্বাস্থ্য দিবসও বলা হয়, ভিলেজ হেলথ স্যানিটেশন অ্যান্ড নিউট্রিশন ডে, যেটা পালন করা হয় কোনো মাসের প্রথম সপ্তাহে বুধবার, আর প্রথম সপ্তাহে বৃহস্পতিবার, আর পরের সপ্তাহগুলোতে বুধবার করে। এবার যদি কোনো সেন্টারে এমন হয় যে তারা এই পয়েন্ট অফ কেয়ার হিসেবে সাব সেন্টারে টেস্ট করেন, তাহলে সাব সেন্টারে করবে। আদারওয়াইজ যদি কেউ মনে করেন যে ভিএসএসএনডির দিনগুলোতে আমরা এভাবে টেস্টগুলো করি, সেটা তাদের চয়েস। এবার যেখানেই হোক, যেখানে বলা হবে সেখানেই সাধারণত এই টেস্টগুলো হবে, হয় ভিএসএসএনডি সেশনে অথবা সাব সেন্টারে। ফর অল প্রেগনেন্ট ওমেন অ্যান্ড নিউবর্ন টু প্রিভেন্ট ম্যাটার্নাল সিফিলিস অ্যান্ড কনজেনিটাল সিফিলিস ইন নিউবর্ন। সবাই জানেন ম্যাটার্নাল সিফিলিস এবং কনজেনিটাল সিফিলিস ইন নিউবর্ন, এটাকে প্রিভেন্ট করার জন্য এই টেস্টটা করা হয়। কি বলছে, অল প্রেগনেন্ট ওমেন শুড বি টেস্টেড ফর সিফিলিস ইন দ্য ফার্স্ট এএনসি ভিজিট ইটসেলফ। ফার্স্ট এএনসি ভিজিটের সময় কিন্তু টেস্টিং হবে, হুইচ শুড বি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এটা সাধারণত উচিত যত তাড়াতাড়ি সম্ভব করে নেওয়া। দ্য টেস্ট অফ সিফিলিস এক্সামিনেশন ডিসক্রাইবড ইন অ্যানেক্সার 10। মাথায় রাখবেন, অ্যানেক্সার 10-এ কিন্তু আমাদের এটা ডিসকাশন আছে, আমরা সেটা পড়বো। নাও পরের পয়েন্টটা দেখছি, ফর অল সিফিলিস পজিটিভ ওমেন ডিটেক্টেড ডিউরিং এএনসি চেকআপের সময় যদি ডিটেক্টেড হয়, আইদার পিওসি পয়েন্ট অফ কেয়ার অথবা
র্যাপিড প্লাজমা রিয়েজেন। এই দুই টেস্টের মাধ্যমে যদি সেটা কিনা র্যাপিড প্লাজমা রিয়েজেন, এই দু রকমের টেস্টের মাধ্যমে যে কোনো একটা টেস্টের মাধ্যমে যদি পজিটিভ বলে ডিটেক্টেড হয় সেই মা, প্রেগনেন্ট মা, তাহলে দেয়ার নিউ বর্ন শুড বি টেস্টেড। তাদের নিউ বর্ন কিন্তু অবশ্যই টেস্ট করতে হবে র্যাপিড প্লাজমা রিয়েজিন। এই টেস্টের মাধ্যমে, এই প্রসেসের মাধ্যমে কিন্তু টেস্ট করে নিতে হবে তার নিউ বর্নকে। কোথায়? সেটা পিএসসি লেভেল বা সিএসসি লেভেল যেখান থেকে হবে সেখানে টেস্ট করে নিতে হবে। নাও ওমেন হু আর অ্যাট রিস্ক অফ সিফিলিস, যারা অ্যাট রিস্ক, সিফিলিসের রিস্ক আছে, কাদেরকে রিস্ক বলছে? দোজ হু লিভ ইন এরিয়াস অফ হাই প্রিভেলেন্স অফ সিফিলিস, যেখানে সিফিলিসের প্রিভেলেন্স রেট ইজ টু হাই, সেখানে যদি ওই মা বসবাস করে। অর দোজ হু আর আনটেস্টেড আর্লিয়ার, অথবা সেই প্রেগনেন্ট মা যেটা কিনা আর্লিয়ার টেস্টেড হয়নি। শুড বি স্ক্রিনড এগেইন ইন দ্য থার্ড ট্রাইমেস্টার অর অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি। যদি কোনো টেস্ট না হয়ে থাকে তাহলে থার্ড ট্রাইমেস্টারেও হতে পারে, এমনকি অ্যাট দ্য টাইম অফ ডেলিভারিতেও কিন্তু টেস্ট করে নিতে হবে। নাও দ্য সিএইচ অর এএনএম উইল রেকর্ড দ্য টেস্ট রেজাল্ট ইন দ্য এমসিপি কার্ডে এবং আরসিএস রেজিস্টারে কিন্তু রেকর্ড করবে টেস্ট রেজাল্টটা। অল পজিটিভ কেসেস শুড বি ফলোড আপ ফর ট্রিটমেন্ট। সমস্ত পজিটিভ কেসগুলো কিন্তু ফলো আপ করতে হবে ট্রিটমেন্টের জন্য। এবার আমরা একবার দেখে নিই যে অ্যানেক্সার 10-এ কী বলেছে, কীভাবে এই টেস্টটা হয়। অ্যানেক্সার 10 র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট ফর সিফিলিস। দেখুন কি বলেছে, প্রথমে স্টোরেজ। দ্য টেস্ট সিফিলিস কিট শুড বি কেপ্ট ইন দ্য রেফ্রিজারেটর টু মেনটেন দ্য টেম্পারেচার অ্যাট 2 ডিগ্রি সেন্টিগ্রেড টু 8 ডিগ্রি সেন্টিগ্রেড। এই টেম্পারেচারে কিন্তু ফ্রিজে ওটাকে রাখতে হবে সিফিলিস কিটগুলোকে। ইফ রেফ্রিজারেটর ইজ নট অ্যাভেলেবেল অ্যাট দ্য সাব সেন্টার, যদি সাব সেন্টার অ্যাভেলেবেল না হয়, দেন দ্য কিট শুড বি কেপ্ট অ্যাট দ্য পিএইচসি টু মেনটেন কোল্ড চেইন মেনটেন করার জন্য কিন্তু পিএইচসি থাকবে। অ্যান্ড বি ব্রট টু দ্য বিএইচ এসএনডি ও আউটরিচ সেশন ওয়াইল এনশিওরিং দ্যাট কোল্ড চেইন ইজ মেনটেইনড। কোল্ড চেইন মেনটেন হবে সেটা ইনশিওর হলে তখন কিন্তু বিএইচএসএনডি সেশন অথবা আউটরিচ সেশনে ওটাকে আনতে হবে। নাও প্রসিডিও, রিমুভ দ্য টেস্ট ডিভাইস ফ্রম ফয়েল পাউচ থেকে কিন্তু টেস্ট ডিভাইসটাকে প্রথমে রিমুভ করতে হবে। অ্যাট 20, হ্যাঁ এবার কী বলছে, প্রসিডিওর কী বলছে, রিমুভ টেস্ট ডিভাইস ফ্রম ফয়েল পাউচ থেকে টেস্ট ডিভাইসটাকে রিমুভ করতে হবে। দেন অ্যাড 20 মাইক্রোলিটার হোল ব্লাড দিতে হবে টু দ্য স্যাম্পল ওয়েল যে জায়গাটা ছিদ্র মতো আছে ওই জায়গায় 20 মাইক্রোলিটার হোল ব্লাড দিতে হবে। অ্যান্ড 3 to 4 ড্রপস অফ এসে ডাইলিয়ন, যে ডাইলিয়নটা দেওয়া থাকে সেই ডাইলিয়ন থেকে 3 থেকে 4টে ড্রপ ডাইলিয়ন দিতে হবে। অ্যান্ড ইন্টারপ্রিট টেস্ট রেজাল্ট উইদিন 10 মিনিটস ওয়েট করতে হবে, দেন রেজাল্টটাকে ইন্টারপ্রিট করতে হবে। নেগেটিভ রেজাল্ট কখন বলবো? যখন প্রেজেন্স অফ only one purple color band visible within the result window, একটা যদি হয় তাহলে নেগেটিভ, আর যদি প্রেজেন্স অফ বোথ টি অ্যান্ড সি ব্যান্ডস ভিজিবল উইদিন দ্য টেস্ট উইন্ডো, দুটোই যদি হয় ব্যান্ড তাহলে কিন্তু পজিটিভ। আর ইনভ্যালিড কখন? নো পার্পল ব্যান্ড ভিজিবল উইদিন দ্য টেস্ট উইন্ডোর মধ্যে কোনো নেই। দেখুন এখানে দেওয়া আছে পরিষ্কার করে, দুটো হলে হচ্ছে পজিটিভ, আর এখানে কিন্তু হালকা একটা স্ট্রং, তাই এখানে উইক পজিটিভ বলছে। একটা হলে নেগেটিভ আর হচ্ছে কোনো দাগই নেই তাহলে হচ্ছে সেটাই ইনভ্যালিড। হয়ে গেল এটা আমাদের। নাও আমরা আবার ফিরে যাই সেখানে। এবার হচ্ছে র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট ফর HBsAg, হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন। কি বলেছে? র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট ফর হেপাটাইটিস ইজ এ ভিজুয়াল, র্যাপিড, সেন্সিটিভ অ্যান্ড অ্যাকুরেট ওয়ান স্টেপ ইমিউন এসে ফর দ্য
কোয়ালিটেটিভ ডিটেকশন ফর হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন, এটা কোয়ালিটেটিভ ডিটেকশন ইন হিউম্যান সিরাম অর প্লাজমা। ডিটেলস বলা আছে কোথায়, অ্যানেক্সার 11-এ, আমরা সেটা পড়ে নেব, বাকিটা পড়ে নিই, দেন আমরা সেখানে যাচ্ছি। নাও র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট, সেটাও কিন্তু বলা আছে অ্যানেক্সার 12-এ দেওয়া আছে, HIV and AIDS কী করে টেস্ট হয় সেটা আমরা পড়বো। এবার কি বলছে, ইউ উইল নিড টু রেফার প্রেগনেন্ট ওমেন টু PHC ফর দ্য ফলোয়িং টেস্ট দ্যাট নিড টু বি কন্ডাক্টেড ডিউরিং প্রেগনেন্সি টেস্ট। যেমন যে টেস্টগুলো সাব সেন্টারে হয় না, যেমন ব্লাড গ্রুপ, RH টাইপিং, টোটাল লিকোসাইড কাউন্ট, ডিফারেন্ট লিকোসাইড কাউন্ট, প্ল্যাটলেট কাউন্ট, ব্লিডিং অ্যান্ড ক্লটিং টেস্ট, সিরাম বিলিরুবিন, থাইরয়েড টেস্ট, VDRL, র্যাপিড প্লাজমা রিয়েজিন যেটা আমি বললাম, এই টেস্টগুলোর জন্য কিন্তু PHC-তে রেফার করতে হবে। এবার আমরা যেটা দেখছিলাম যে HIV এবং হেপাটাইটিসটাও আমরা একবার দেখে নিই। আপনাদের যদি মন চাই যতগুলো আছে এখানে সমস্তটা পড়ে নিতে পারেন, সেটা আপনাদের কাজে লাগবে। নাও র্যাপিড ডায়াগনোসিস টেস্ট ফর হেপাটাইটিস বি কী বলেছে, স্যাম্পল স্পেসিমেন কালেকশন এন্ড স্টোরেজ। প্রথমে স্যাম্পল স্পেসিমেন কালেকশন এন্ড স্টোরেজ নিয়ে বলেছে, কী বলেছে, টেস্ট শুড বি পারফর্ম অন হিউম্যান সিরাম অর প্লাজমা অনলি ইমিডিয়েটলি আফটার কালেকশন কিন্তু ওই টেস্ট করাটা ইজ রেকমেন্ডেড। ইফ নট টেস্টেড ইমিডিয়েটলি, যদি ইমিডিয়েটলি টেস্ট না করা হয়ে থাকে, ব্লাড নিয়েছে বা টেস্ট করা হয়নি, তাহলে কী বলছে, স্পেসিমেন শুড বি রেফ্রিজারেটেড। স্পেসিমেনটাকে মানে ব্লাড নিয়েছেন, এই সিরাম অথবা প্লাজমা যেটাই আপনি নিয়েছেন কিনা সেটাকে কিন্তু আপনাকে রেফ্রিজারেট করতে হবে 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আপ টু 3 days ফলোইং কালেকশনের পর 3 দিন পর্যন্ত আপনি 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখতে পারেন, প্রিজার্ভ করতে পারেন স্যাম্পলটাকে। দেন ইফ টেস্টিং উইদিন 3 days ইজ নট পসিবল, যদি 3 দিনের মধ্যে করা পসিবল না হয়, স্পেসিমেন শুড বি স্টোরড ফ্রোজেন অ্যাট 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কিন্তু -20 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। তার মানে এটা কিন্তু যদি আপনি 3 দিনের মধ্যে টেস্ট করতে না পারেন, তাহলে কিন্তু -20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে রাখতে পারেন। নাও হিমোলাইজড specimen or specimen with microbial contamination should be discarded। যদি মাইক্রোবিয়াল কন্টামিনেশন হয় অথবা হিমোলাইজড হয়ে যায়, তাহলে কিন্তু সেটাকে আপনি ডিসকার্ড করে দিতে হবে এবং দেন পরে আবার ফ্রেশ স্যাম্পল নিয়ে আবার কিন্তু টেস্ট করতে হবে। এবার টেস্ট প্রসেস কি বলেছে, প্রসিডিওর শুড বি ফলোড অ্যাজ পার কিট ম্যানুয়াল। ডেফিনেটলি সমস্ত র্যাপিড ডায়াগনস্টিক কিটের ক্ষেত্রে ম্যানুফ্যাকচারার যে ম্যানুয়াল দেওয়া আছে না বা ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেটা পড়ে নেবেন, সেটা পড়েই কিন্তু করবেন। এখানে কোনো হার্ড অ্যান্ড সোল্ড রুল নেই যে এটাই আপনাকে ফলো করতে হবে, না। ম্যানুফ্যাকচারের যে মডিউল দেওয়া আছে, ওখানে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেটা অনুসারে করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। কি বলেছে, ব্রিং দ্য রিকোয়ার্ড নাম্বার অফ টেস্ট ফয়েল পাউচেস অ্যান্ড স্পেসিমেন টু রুম টেম্পারেচার প্রায়র টু টেস্ট। যতক্ষণ আমরা মনে হচ্ছে যে আমার কাছে 5টা প্রেগনেন্ট মা আছে, আমি 5 জনকে টেস্ট করব, সেই 5টা কিন্তু আপনি কিট রেফ্রিজারেটর থেকে বের করে আনুন। টেক আউট ডিভাইস ফ্রম দ্য ফয়েল পাউচ, দেন ফয়েল পাউচ থেকে আপনি কিন্তু সেই ডিভাইসগুলো বের করুন। নাও লেবেল দ্য টেস্ট কার্ড উইথ পেশেন্টস নেম অ্যান্ড আইডেন্টিফিকেশন নাম্বার। ডেফিনেটলি যেটা বের করে আনলেন, কোন মাকে করবেন, সেই মায়ের নাম এবং আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে সেটা কিন্তু আগে মার্ক করে নিন, আদারওয়াইজ পরে গুলিয়ে যেতে পারে পজিটিভ নেগেটিভ। নাও অ্যাড 2 ড্রপ, এর 70 মাইক্রোলিটার বলেছে, এখানে 2 ড্রপ, এখানে কিন্তু 2 ড্রপ দিয়েছে, ওখানে কিন্তু কম ছিল, ওখানে 20 মাইক্রোলিটার ছিল, এখানে কিন্তু 70 মাইক্রোলিটার অফ হিউম্যান সিরাম অর প্লাজমা স্পেসিমেন ইনটু দ্য স্যাম্পল ওয়েলের মধ্যে কি করবেন, 2 ফোঁটা কিন্তু দিয়ে দিলেন, স্যাম্পল 2 ফোঁটা দিলেন। ইউজিং দ্য ডপার ইউজ করে, প্রোভাইডেড, যেটা কিনা আপনার ওই ফয়েলের মধ্যে যে ডপার দেওয়া আছে সেই ডপার নিয়ে আপনি 2 ড্রপ দেবেন। অ্যালাউ রিয়াকশন টু অকার ডিউরিং দ্য নেক্সট 20 মিনিটস ওয়েট করুন। দেন রিড রেজাল্ট ফর আফটার 20 মিনিটসের পর আপনি রেজাল্টটাকে পড়ুন। ডিসকার্ড দ্য টেস্ট কিট ইমিডিয়েটলি আফটার রিডিং রেজাল্ট অ্যাট 20 মিনিটস কনসিডারিং ইট টু বি পোটেনশিয়ালি ইনফেকশাস। আপনাকে কী বলা হয়েছে, 20 মিনিটস পর রেজাল্ট পড়ে কিন্তু ইমিডিয়েটলি ডিসকার্ড করুন, কেননা ধরে নেওয়া হয় যে ওটা কিন্তু ইনফেকশাস। নাও ইন্টারপ্রিটেশন অফ রেজাল্ট, রিঅ্যাক্টিভ কাকে বলছে, অ্যাপিয়ারেন্স অফ পিঙ্ক কালার লাইন 1 each ইন দ্য টেস্ট রিজন টি অ্যান্ড কন্ট্রোল রিজন সি। টি এবং সি দুটো জায়গায় যদি আপনার 2টো দাগ থাকলো, তার মানে 2টো পিঙ্ক কালারের দাগ যদি থাকে, তাহলে সেটা রিঅ্যাক্টিভ। নন রিঅ্যাক্টিভ কখন বলছে, যদি শুধু কন্ট্রোল সিতে যদি আপনার একটা দাগ থাকে, তাহলে কিন্তু সেটা নন রিঅ্যাক্টিভ। আর যদি ইনভ্যালিড কখন বলেছে, when neither control line or nor the test line appears on the membrane, ওখানে কোনো টেস্ট কন্ট্রোল এবং টি কোনো জায়গায় কোনো লাইন আসেনি।
ইমপ্রপার স্টোরেজ অফ টেম্পারেচার আদার দেন দ্য রেকমেন্ডেড টেম্পারেচার। কী বলেছে, কখন কখন এই ইনভ্যালিড হতে পারে, আসতে পারে ইমপ্রপার স্টোরেজ, টেম্পারেচার যে টেম্পারেচার রেখেছে সেটা ইমপ্রপার, টেম্পারেচার ঠিক করে রাখা হয়নি, আর আদার দেন দ্য রেকমেন্ডেড টেম্পারেচার, অথবা যে রেকমেন্ডেড টেম্পারেচার করা হয়েছে, যেই রেকমেন্ডেড টেম্পারেচারে রাখার কথা সেটা না রেখে অন্য কোনো টেম্পারেচারে রেখেছেন বলে সেটা ইনভ্যালিড হয়ে গেছে, অথবা রং প্রসিডিওর করেছেন, ফোঁটা বেশি দিয়েছেন বা কম দিয়েছেন বা অন্য এমন কিছু করেছেন যেটা কিনা করার কথা ছিল না। লং অ্যাটমসফেরিক এক্সপোজার অফ দ্য টেস্ট ডিভাইস আফটার ওপেনিং দ্য পাউচ, আপনি পাউচ থেকে বের করে নিলেন, স্ট্রিপটা বের করে নিয়ে লং টাইম নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছেন, সেটাও হতে পারে। দ্য টেস্ট শুড বি প্রিপেয়ার্ড ইউজিং এ নিউ টেস্ট কার্ড অ্যান্ড টেস্ট স্যাম্পল, এরকম যদি হয় তাহলে কিন্তু আবার নতুন করে স্যাম্পল নিয়ে নতুন করে টেস্ট কার্ড নিয়ে আপনাকে কিন্তু করতে হবে। নাও র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট ফর এইচআইভি, এখানে কি বলেছে, মেটেরিয়ালস অ্যান্ড রিয়েজেন্ট কি বলছে, এইচআইভি ট্রাই ডট টেস্ট ডিভাইস, এটা বাফার সলিউশন, প্রোটিন এ কনজুগেট, নেগেটিভ কন্ট্রোল, পজিটিভ কন্ট্রোল অ্যান্ড স্যাম্পল ড্রপার, এগুলো কিন্তু সব লাগবে। ও স্টোরেজ কি বলেছে, স্টোরেজ দ্য এন্টায়ার কিট অ্যাট 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেড ইন দ্য কোল্ডেস্ট অ্যান্ড ড্রাইয়েস্ট এরিয়া অ্যাভেলেবেল। নাও ডু নট ইউজ দ্য কিট বিয়ন্ড দ্য এক্সপায়ারি ডেটের পরে কিন্তু ইউজ করা যাবে না। ডু নট ফ্রিজ দ্য কিট কম্পোনেন্টস, এইচআইভি কিট কম্পোনেন্টসগুলো কিন্তু আপনি ফ্রিজিং করবেন না। এবার বলেছে স্যাম্পল স্পেসিমেন এবং স্যাম্পল কালেকশন, কালেক্ট ব্লাড ইন দ্য ক্লিন ড্রাই স্টেরাইল ভায়াল অ্যান্ড অ্যালাউ টু ক্লট করতে অ্যালাউ করুন। ইট ইজ রেকমেন্ডেড দ্যাট ফ্রেশ স্যাম্পল শুড বি ইউজ ই পসিবল, এটা সাধারণত রেকমেন্ড করা হয় যে ফ্রেশ স্যাম্পলটাই কিন্তু যদি প্রয়োজনে ফ্রেশ স্যাম্পলটাই ইউজ করতে হবে। ইফ সেরাম ইজ নট টু বি অ্যাসিড ইমিডিয়েটলি ইট শুড বি স্টোরড 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেডে এটাকে স্টোর করতে হবে, তবে ফ্রোজেন করতে হবে অ্যাট -20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারটাকে ফ্রোজেন করে রাখতে পারেন। হিমোডায়ালাইজড, সেম কথা, হিমোডায়ালাইজড অর স্পেসিমেন উইথ মাইক্রোবিয়াল কন্টামিনেশন শুড বি ডিসকার্টেড অ্যান্ড ফ্রেশ স্যাম্পল শুড বি কালেক্টেড। যদি আপনি সঙ্গে সঙ্গে রেকমেন্ডেড সঙ্গে স্যাম্পলটা নিয়ে আপনি টেস্ট করে নিলেন, যদি পসিবল না হয় তাহলে কিন্তু আপনি 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার 3 দিন মতো রাখুন। এর থেকে বেশি রাখার প্রয়োজন হলে তাহলে হচ্ছে -20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারটা রাখতে হবে। যদি কিনা পরে মনে হয় যে হিমোলাইজ হয়ে গেছে স্পেসিমেনটা অথবা মাইক্রোবিয়াল কন্টামিনেটেড হয়েছে, তাহলে কিন্তু সেটাকে ডিসকার্ড করে নতুন স্যাম্পল নিয়ে আবার করতে হবে। এখানে কি বলেছে, প্রসিডিওর কি বলেছে, অ্যাড 3 ড্রপস, এটা কিন্তু 3 ড্রপস বাফার সলিউশন টু দ্য সেন্টার অফ দ্য ডিভাইস সেন্টারে 3 ড্রপ কিন্তু বাফার সলিউশন দিলেন। হোল্ড দ্য ড্রপার ভার্টিক্যালি and add 1 drop of patient sample, 1 drop এখানে 50 মাইক্রোলিটার বলে দিয়েছে, অ্যান্ড সিরাম অথবা প্লাজমা নেবেন ইউজিং দ্য স্যাম্পল ড্রপার প্রোভাইডেড, যেটা স্যাম্পল ড্রপার থাকবে সেটা দিয়ে নেবেন। ইউজ এ সেপারেট স্যাম্পল ড্রপার ফর ইচ স্পেসিমেন টু বি টেস্টেড, প্রত্যেকটা মায়ের জন্য আলাদা আলাদা ড্রপার থাকবে, আলাদা আলাদা ড্রপার দিয়ে নেবেন। অ্যাড 5 ড্রপস অফ বাফার সলিউশন, সেখানে কিন্তু 5 ড্রপ বাফার সলিউশন দিতে হবে। 2 ড্রপ অফ প্রোটিন এ কনজুগেট ডিরেক্টলি টু দ্য কনজুগেট ভায়াল, ওখানে আবার যে প্রোটিন এ কনজুগেট আছে সেখানে 2 ড্রপ নেবেন এবং 5 ড্রপস অফ বাফার সলিউশন অ্যান্ড রিড রেজাল্ট, তার সাথে অ্যাড করবেন 5 ড্রপ বাফার সলিউশন। দেন এগুলো সব মিক্স করার পরে দেন আপনি রেজাল্টের জন্য ওয়েট করবেন। রিড রেজাল্ট ইমিডিয়েটলি অ্যান্ড ডিসকার্ড দ্য ডিভাইস কনসিডারিং ইট টু বি পোটেন্সিয়ালি ইনফেকশাস, কে বলা হলো সেম কথা, আপনি যখন রেজাল্টটা পড়ে নিলেন, পড়ে নেওয়ার পর ইমিডিয়েটলি আপনি এটা কিন্তু ডিসকার্ড করবেন, কারণ ভেবে নেওয়া হয় যখন ওই স্ট্রিপটা কিন্তু ইনফেকশাস। এবার নন রিয়াক্টিভ অ্যান্ড ইনভ্যালিড কখন বলবেন, ইফ অনলি 1 ডট only the control dot appears, the specimen is non-reactive for antibodies either HIV-1 or HIV-2, যদি কিনা একটা আপনার ডট আসে, একটা ডট, তাহলে কিন্তু সেটা নেগেটিভ। আর কি বলেছে, ইফ 2 ডটস, যদি দুটো ডট আসে, one for the control and the other for the HIV-1 appear, the specimen is reactive for antibodies to HIV-1। তারপরে একটা HIV-1 হলো, যেখানে ডট অ্যাপিয়ার করবে আপনি সেটাকে পজিটিভ ধরবেন, একটা কন্ট্রোল, আর HIV-1 ওখানে একটা ডট হলো সেটা HIV-1 পজিটিভ। ইফ 2 ডটস অ্যান্ড 1 ফর দ্য কন্ট্রোল অ্যান্ড আদার ফর দ্য HIV-2, HIV-2 এর ওখানে যদি ডটস থাকে তাহলে কিন্তু বুঝে নিতে হবে যে HIV-2 পজিটিভ, এখানে দেখুন দেওয়া আছে কন্ট্রোলে একটা, HIV-2-তে, এখানে কন্ট্রোলে একটা, HIV-1-এ একটা। নাও ইফ অল দ্য 3 ডটস, 1 each for control, HIV-1, HIV-2 appears, the specimen is reactive for antibodies both HIV-1 and HIV-2. আর ইনভ্যালিড কখন বলবে, ইফ no dot appear after the test is complete, either with the clear background or with the complete pinkish purple background, যদি কিনা কোনো ডটই আসেনি, আইদার আপনি সেরকম কালারই আছে অথবা যদি পিঙ্কিশ ব্যাকগ্রাউন্ড হয়, দ্য টেস্ট ইন্ডিকেটস এরর, তাহলে বুঝতে হবে যে এরর হয়েছে, যে এটা এরর, এটা এগুলো ইনভ্যালিড, অত এরর।
দিস মে ইন্ডিকেট দ্য প্রসিডিওর এরর অর ডিটেরিয়েশন অফ স্পেসিমেনটা ঠিকঠাক নয়, অর রিয়াজেন্ট যে সেটা ঠিকঠাক নয়, অর পার্টিকুলার ম্যাটার ইন দ্য স্পেসিমেন, অথবা স্পেসিমেনে কোনো পার্টিকুলার ম্যাটার আছে। দ্য স্পেসিমেন শুড বি টেস্টেড অন এ নিউ ডিভাইস, তাহলে স্পেসিমেনটা কিন্তু নিউ ডিভাইসে টেস্ট করতে হবে। এখানে কিন্তু পরিষ্কার প্রথমেই বলা আছে, দেখুন এটা কিন্তু 3 ডট ট্রায়োডট, যেটা বলে 3 ডট টেস্ট ডিভাইস, তাই জন্য বলেছে 3 ডট টেস্ট ডিভাইস, এটা করে ট্রায়োডট 3 ডিভাইস টেস্ট ডিভাইস। এবার আমরা চলে যাই আগের জায়গায়। অ্যাকচুয়ালি ব্যাপারগুলো একটু কনজিউমিং, মানে টাইম কনজিউমিং, একটু টাইম নিয়ে পড়তে হবে। নাও এবার আমরা আসছি কমন প্রবলেমস অফ প্রেগনেন্সি অ্যান্ড অ্যাকশন টু বি টেকেন। কী কী প্রবলেমগুলো হতে পারে এবং কী কী অ্যাকশন নিতে হবে বাই সিএইচও, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট। দেখুন সিমটমস হচ্ছে হার্টবার্ন অ্যান্ড নজিয়া। যদি হার্টবার্ন এবং নজিয়া থাকে, মোস্ট প্রবাবল ডায়াগনোসিস কি রিফ্লাক্স ইসোফেজাইটিস রিফ্লাক্স ইসোফেজাইটিস হতে পারে। মোস্ট পসিবল ডায়াগনোসিস হতে পারে যদি হার্টবার্ন এবং নজিয়া থাকে প্রেগনেন্ট মায়ের। তাহলে অ্যাডভাইস দ্য ওমেন টু অ্যাভয়েড স্পাইসি অ্যান্ড অয়েলি ফুড। মাকে অ্যাভয়েড করতে হবে, মাকে বলতে হবে যে যাতে স্পাইসি এবং অয়েলি ফুডগুলোকে অ্যাভয়েড করে। আস্ক হাউ টু টেক কোল্ড মিল্ক ডিউরিং অ্যাটাক, যখন কিনা তার এরকম হার্টবার্ন বা নজিয়া হবে তখন কোল্ড মিল্ক খেতে বলতে হবে। ইফ সিভিয়ার অ্যান্টাসিড মে বি প্রেসক্রাইবড, যদি সিভিয়ার হয় তাহলে অ্যান্টাসিড দেওয়া যেতে পারে। নাও ভমিটিং ডিউরিং দ্য ফার্স্ট ট্রাইমেস্টার মে বি ফিজিওলজিক্যাল অর মর্নিং সিকনেস, ফিজিওলজিক্যাল হতে পারে অথবা মর্নিং সিকনেস হতে পারে, যেটাকে মর্নিং সিকনেসই বলা হয় ফিজিওলজিক্যালটাকে। অ্যাডভাইস দ্য ওমেন টু ইট স্মল ফ্রিকোয়েন্ট মিল, অল্প অল্প করে বারে বারে খাবে। অ্যাভয়েড গ্রেসি ফুড, ইট লটস অফ গ্রিন লিফি ভেজিটেবলস, অয়েলি জাতীয় খাবারগুলো কম খাবে এবং গ্রিন লিফি ভেজিটেবলস প্রচুর খাবে, প্লেন্টি অফ ফ্লুইডস খাবে। ইফ ভমিটিং ইজ এক্সেসিভ ইন দ্য মর্নিং, আস্ক হার টু ইট ড্রাই ফ্রুটস সাচ এস রুটি, পরাটা, বিস্কিটস, টোস্ট আফটার ওয়েকিং আপ ইন দ্য মর্নিং, ঘুম থেকে উঠেই টোস্ট, বিস্কিট, রুটি, ড্রাই ফ্রুটস এগুলো খেতে বলতে হবে। এক্সেসিভ ভমিটিং স্পেশালি আফটার দ্য ফার্স্ট ট্রাইমেস্টার পর যদি এক্সেসিভ ব্লিডিং হয়, এক্সেসিভ ভমিটিং হয়, দ্য ওমেন মে বি ডিহাইড্রেটেড, ড্রাই টাং, লস অফ স্কিন টাগার, ডিক্রিজড ইউরিন আউটপুট ইন সিভিয়ার কেসেস, এরকম হতে পারে। তাদেরকে বুঝে নিতে হবে হাইপারএমেসিস গ্র্যাভিডেরাম। তাহলে স্টার্ট আইভি অ্যান্ড রেফার 24 আওয়ার পিএসসি, তাহলে কিন্তু 24 আওয়ার পিএসসি তাকে রেফার করতে হবে যদি কিন্তু ডিহাইড্রেশনের সিমটম পাওয়া যায়। নাও প্যালপিটেশন অ্যান্ড ইজি ফ্যাটিগেবিলিটি আর ব্রেথলেসনেস অ্যাট রেস্ট, তার মানে প্যালপিটেশন হলো একটু হাঁটাচলা করলেই কিন্তু অনেক টায়ার্ডনেস ফিল হওয়া, আর ব্রেথলেসনেস অ্যাট রেস্ট, বসে আছে রেস্টে আছে তারপরেও কিন্তু একটা ব্রেথলেসনেস হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। দেন কনজাংটিভাল অ্যান্ড অর প্যালোর অফ দ্য পাম প্রেজেন্ট আর হিমোগ্লোবিন লেস দেন 7, এটা কী বলছে? আর সাইন অথবা ইনভেস্টিগেশন যদি করা হয় এরকম হচ্ছে পাওয়া গেছে, বলছে প্যালপিটেশন হচ্ছে, ইজি ফ্যাটিগেবিলিটি আছে, ব্রেথলেসনেস অ্যাট রিস্ক, এবং যখন টেস্ট করা হলো দেখা গেলো কনজাংটিভা এবং কনজাংটিভালের প্যালোর রয়েছে, পামে এবং কনজাংটিভাতে প্যালোর আছে, অথবা দুটোর যে কোনো এক জায়গায়, হয় কনজাংটিভাতে নইলে হচ্ছে পামে, অথবা কনজাংটিভা এবং পাম দুই জায়গায় প্যালোর রয়েছে এবং হিমোগ্লোবিন লেস দ্যান 7, তাহলে বুঝে নিতে হবে তার সিভিয়ার অ্যানিমিয়া। তাহলে রেফার করতে হবে এমওর কাছে অথবা ফার্স্ট রেফারেল ইউনিটে রেফার করতে হবে ফার্দার ম্যানেজমেন্টের জন্য। অ্যান্ড অ্যাডভাইস হার টু টেক এ হসপিটাল ডেলিভারি, তাকে অবশ্যই করে বলতে হবে যাতে হসপিটাল ডেলিভারি সে করায়। অ্যান্ড পাপিনেস অফ দ্য ফেস, জেনারেলাইজড বডি এডিমা, ফেসে পাপিনেস, ফেসটা ফুলে আছে এবং জেনারেলাইজড বডি এডিমা হয়েছে। তো চেক প্রোটিন ইন ইউরিন, তাহলে কিন্তু ইউরিন টেস্ট করতে হবে, ইউরিন ফল অ্যালবুমিন টেস্ট করতে হবে। চেক ব্লাড প্রেশার, ইফ ব্লাড প্রেশার ইজ মোর দ্যান 140/90 অন 2 রিডিং, দুবার চেক করতে হবে, এবং প্রোটিন ইউরিয়া প্রেজেন্ট, দুবার চেক করা হয়েছে, দুবারই বেশি এবং তার সাথে প্রোটিন ইউরিয়া আছে, তাহলে বুঝতে হবে হাইপারটেনসিভ ডিসঅর্ডার অফ প্রেগনেন্সি। অ্যাডভাইস হার টু রিডিউস ওয়ার্কলোড অ্যান্ড টু রেস্ট করতে বলতে হবে, ওয়ার্কলোড যদি বেশি কাজ করে সেটা বলতে হবে বন্ধ করতে। অ্যাডভাইস অন ডেঞ্জার সাইন, তাকে ডেঞ্জার সাইনগুলোকে এবার শিখিয়ে দিতে হবে, বলে দিতে হবে, এমন কিছু দেখবেন যদি হয় তাহলে কিন্তু কী করতে হবে সেটা বলে দিতে হবে। রিঅ্যাসেস অ্যাট দ্য নেক্সট অ্যান্টিনেটাল ভিজিট অর ইন 1 উইক ইফ মোর দ্যান 8 months প্রেগনেন্ট, যদি কিনা তাকে বলে দিতে হবে বেশি কাজ করা যাবে না, কম করো, একটু রেস্টে থাকো। ডেঞ্জার সাইনগুলো কী কী হতে পারে সেগুলো বলে দিতে হবে, এগুলো হলে ইমিডিয়েট দেখা করতে বলতে হবে, আর বলতে হবে নেক্সট ভিজিটে আবার ওকে রিঅ্যাসেস করতে হবে মাথায় রেখে। অর 1 সপ্তাহ পরে
আসতে বলতে হবে, যদি কিনা 8 মান্থের বেশি প্রেগনেন্সি এজটা হয়, মিনস 8 মান্থের বেশি হয় প্রেগনেন্ট যদি 8 মান্থের প্রেগনেন্ট হয় বা তারপরে স্টেজ হয়, তাহলে কিন্তু তাকে বলতে হবে 1 সপ্তাহ পরে আবার ভিজিট করতে, তখন আরেকবার চেক করতে হবে। ইফ হাইপারটেনশন পারসিস্ট, যদি হাইপারটেনশন কন্টিনিউ থেকে যায় আফটার 1 উইক, 1 সপ্তাহ পরে অথবা অ্যাট নেক্সট ভিজিট, তাহলে রেফার টু হসপিটাল আর এমওর কাছে রেফার করতে হবে। ইফ ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ইজ মোর দ্যান 90, মোর দ্যান ইকুয়ালস 90 অন 2 রিডিং অ্যান্ড 2+ প্রোটিনিউরিয়া, যদি দুবার করে চেক করা হলো, দুবারই ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা মোর দ্যান ইকুয়ালস টু 90 এবং তার সাথে 2+ প্রোটিনিউরিয়া আছে, তাহলে কিন্তু তাকে ধরে নিতে হবে প্রি এক্লাম্পসিয়া। রিফার টু হসপিটাল অ্যান্ড রিভাইজ বার্থ প্ল্যান। বার্থ প্ল্যান যদি অন্যরকম কিছু থাকে, তাহলে কিন্তু সেই বার্থ প্ল্যানটাকে এর সিচুয়েশন অনুসারে কি বার্থ প্ল্যান করা উচিত সেই অনুসারে বার্থ প্ল্যান করে দিতে হবে। ইফ ডায়াস্টোলিক এবার কি বলেছে, তারপরে কি বলেছে, পাপিনেস অফ দ্য ফেস, জেনারেলাইজ বডি ইডিমা, সিভিয়ার হেডেক, ব্লাড ভিশন, এপিগ্যাস্ট্রিক পেইন, রিডিউস ইউরিন আউটপুট, এগুলো যদি সব থাকে এবং টেস্ট করে দেখা গেছে যে ডায়াস্টোলিক বিপি ইজ মোর দ্যান ইকুয়ালস টু 110, ওখানে 90 ছিল, এখানে 110, এবং তার সাথে 3+ প্রোটিনিউরিয়া, তাহলে সিভিয়ার প্রি এক্লাম্পসিয়াকে ধরে নিতে হবে সিভিয়ার প্রি এক্লাম্পসিয়া। তা তাকে কী করতে হবে, গিভ ইঞ্জেকশন ম্যাক্সেলফ 5 গ্রাম বা 10 ml ডিপ IM ইন ইচ বাটক অ্যান্ড রেফার আর্জেন্টলি টু PHC। যদি এটা সাব সেন্টারে করার থাকে অ্যাভেলেবিলিটি, তাহলে করবেন, আদারওয়াইজ কিন্তু এটাকে ইমিডিয়েট রেফার করতে হবে PHC অথবা ফার্স্ট রেফারেল ইউনিটে। ইনক্রিজ ফ্রিকোয়েন্সি অফ ইউরিনেশন আপ টু 10 to 12 উইকস অফ প্রেগনেন্সি, যদি এটা হয় কি 10 to 12 উইকস অফ প্রেগনেন্সিতে ইনক্রিজ ফ্রিকোয়েন্সি অফ ইউরিনেশন, 10 থেকে 12 উইকস হচ্ছে প্রেগনেন্সি, তার মধ্যে ইউরিনেশন কিন্তু সিভিয়ার ইউরিনেশন হচ্ছে, এবং এটা হতে পারে ফিজিওলজিক্যাল ডিউ টু প্রেশার অফ দ্য গ্র্যাভিড ইউটেরাস অন দ্য ইউরিনারি ব্লাডার, ফিজিওলজিক্যাল হতে পারে। যদি হয়, রিঅ্যাসিওর হার দ্যাট ইট উইল বি রিলিভড অন ইটস ওন, তাকে রিঅ্যাসিওর করুন যে কিনা এটা আস্তে আস্তে চলে যাবে। কেন ফিজিওলজিক্যাল কখন বলবো, যখন কিনা তাকে টেস্ট করা হচ্ছে, দেখা হলো তার ব্লাড সুগার টেস্ট করা হচ্ছে, সেটা নর্মাল আছে, এবং সেটা উনি বলছে যে এখনই হচ্ছে বা স্টার্ট হয়েছে। যদি আপনি সেরকমভাবে টেস্ট করে দেখেন, বুঝতে পারেন যে এটা ফিজিওলজিক্যাল, সেরকম অন্য কোনো ডিজিজ কন্ডিশন নয়, তাহলে তাকে বলুন যে রিঅ্যাসিওর করুন যে আপনি খেয়াল রাখুন যে আমার মনে হয় এটা কয়েকদিনের মধ্যে চলে যাবে, যদি চলে যায় তো ভালো, আদারওয়াইজ তখন আপনাকে কনসার্ন হতে হবে। দেন ইনক্রিজ ফ্রিকোয়েন্সি অফ ইউরিনেশন আফটার 12 উইকস, এবার 12 উইক্সের পর যদি হয়, অর পারসিস্টেন্ট সিমটমস অর ব্লাডিং বার্নিং অন ইউরিনেশন, যদি 12 উইক্সের পরও এই ইউরিনেশনটা ফ্রিকোয়েন্সিটা থাকে এবং সেটা সিমটমসটা পারসিস্ট করে এবং তার সাথে এই বার্নিং সেন্সেশন আছে, এবং টেন্ডারনেস মে বি প্রেজেন্ট অ্যাট দ্য সাইড অফ দ্য অ্যাবডোমেন অ্যান্ড ব্যাক, এবং ব্যাকে এবং অ্যাবডোমেনে এটা টেন্ডারনেস রয়েছে, বডি টেম্পারেচার মে বি রেজড, বডি টেম্পারেচারটাও অনেকটা বেড়েছে, তাহলে যে বুঝে নিতে হবে এটা UTI, অ্যান্ড রেফার ওমেন টু দ্য এমও আর দ্য PHC, তাকে কিন্তু এমওর কাছে রেফার করতে হবে। এবার যদি কনস্টিপেশন এবং ফিজিওলজিক্যাল কনস্টিপেশন যদি হয়, অ্যাডভাইস ওমেন টু টেক মোর ফ্লুইডস, গ্রিন ভেজিটেবলস অ্যান্ড ফাইবার রিচ ডায়েট। ইফ নট রিলিভড, গিভ হার ইসবগুল হাস্ক 2 tablespoon টু বি টেকেন অ্যাট বেড টাইম উইথ ওয়াটার আর মিল্ক অথবা ওয়াটারের সাথে 2 চামচ ও কিন্তু এইসবগুলো হাস্ক খেয়ে নেবে অ্যাট দ্য বেড টাইম, খাওয়া দাওয়া করে ঘুমাতে যাওয়ার সময়। ডু নট প্রেসক্রাইব স্ট্রং লাক্সেটিভ অ্যাজ দে মে স্টার্ট ইউটেরাইন কন্ট্রাকশন, কখনো কিন্তু স্ট্রং লাক্সেটিভ তাকে দেওয়া যাবে না, কেননা এটা ইউটেরাইন কন্ট্রাকশনটা কিন্তু বাড়িয়ে দিতে পারে, স্টার্ট করে দিতে পারে। পেইন ইন অ্যাবডোমেন, ফেইন্টিং অর রেট্রোপিউবিক অর সুপ্রাপিউবিক পেইন, কোনো ফেইন্টিং অথবা রিট্রোপিউবিক অর সুপ্রাপিউবিক রিজনে যদি ওর পেইন থাকে, তাহলে একটোপিক প্রেগনেন্সি কিন্তু সাসপেক্টেড এবং UTIও হতে পারে। দেন রেফার দ্য ওমেন টু দ্য এমও অ্যাট দ্য ফার্স্ট রেফারেল ইউনিটে এমওর কাছে তাকে রেফার করতে হবে, পেইনটাকে বুঝে কোন রিজনে পেইন সেটা দেখে। এবং ব্লিডিং পার ভেজানা বিফোর 20 উইকস অফ জেস্টেশন, 20 উইকস অফ জেস্টেশনের আগেই পার ভেজানার একটা ব্লিডিং, তাহলে কি করবেন, চেক দ্য পালস অ্যান্ড বিপি টু অ্যাসেস ফর শকের কোনো সিমটম আছে কিনা সেটা দেখার জন্য কিন্তু বিপিটা চেক করতে হবে। আস্ক ফর হিস্ট্রি অফ ভায়োলেন্স, জিজ্ঞাসা করুন যে এরকম কোনো ভায়োলেন্সের হিস্ট্রি আছে কিনা, বাড়িতে কোনো ফিজিওলজিক্যাল বা অন্য কোনো ভায়োলেন্সের হিস্ট্রি আছে কিনা সেটা একবার শুনে নিন। দেন এটা কী হতে পারে, থ্রেটেন অথবা পড়ে গেছে বা কোনো কিছু আনফর্চুনেট ইভেন্ট হয়েছে কিনা সেরকম কিছু কিন্তু হিস্ট্রি নিয়ে নিতে হবে। তাহলে সেটা সাসপেক্টেড হতে পারে কি থ্রেটেন্ড অ্যাবর্শন, স্পন্টেনিয়াস অ্যাবর্শন,
হাইডিটি ফর মোল, একটোপিক প্রেগনেন্সি, এগুলো কিন্তু হতে পারে। স্পন্টেনিয়াস অ্যাবর্শন ডিউ টু ভায়োলেন্স কিন্তু স্পন্টেনিয়াস অ্যাবর্শন দেখা গেল হয়ে গেছে। ইফ দ্য ওমেন ইজ ব্লিডিং অ্যান্ড দ্য রিটেইন প্রোডাক্ট অফ কনসেপশন ক্যান বি সিন কামিং আউট ফ্রম দ্য ভ্যাজানা, রিমুভ দেম উইথ ওর ফিঙ্গার, নিজের ফিঙ্গারটা দিয়ে ওটাকে রিমুভ করে দিন। স্টার্ট আইভি ফ্লুইড স্টার্ট করুন। রেফার হার টু দ্য মেডিকেল অফিসার অফ 24 আওয়ার, যেটা পিএইচসি আছে সেখানে রেফার করুন। পুট হার ইন টাচ উইথ লোকাল সাপোর্ট গ্রুপ, লোকাল যে সাপোর্ট গ্রুপ আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে তাকে তাতে কানেক্টেড তার সাথে থাকা যায় এবং আপনি তার খবর নিতে পারেন, সেটা ব্যবস্থা রাখুন। ডু নট ক্যারি আউট এ ভ্যাজিনাল এক্সামিনেশন আন্ডার এনি সার্কামস্টেন্সেস, কোনো সার্কামস্টেন্সেসে কিন্তু তার ভ্যাজিনাল এক্সামিনেশন করা যাবে না। নাও ব্লিডিং পার ভ্যাজিনা আফটার 20 উইকস অফ জেস্টেশন, 20 উইকস পর জেস্টেশন, এবং চেক দ্য পালস অ্যান্ড বিপি টু অ্যাসেস ফর শক অ্যান্টিবয়টাম হেপারাইটিস, এবং সেটা অ্যান্টিবয়টাম হেপারাইটিসও কিন্তু হতে পারে। ওক্ষেত্রে অ্যাবর্শন, এক্ষেত্রে কিন্তু অ্যান্টিবয়টাম হেপারাইটিস কিন্তু হতে পারে। দুটো কারণ হতে পারে, এই যে ভ্যাজিনাল ব্লিডিং সেটা কিন্তু দুটো কারণে কিন্তু হতে পারে। অ্যান্টিবয়টাম হেপারাইটিসও সেটা সাসপেক্টেড হতে পারে, অথবা সেটা অ্যাবর্শনের ব্যাপারেও থাকতে পারে। নাও ফিভার, বডি টেম্পারেচার ইজ রেইজড, পেরিফেরাল স্মিয়ার ফর ম্যালেরিয়া প্যারাসাইট। যদি বডি টেম্পারেচার বিষয়ে ফিভার হয় তাহলে কিনা ম্যালেরিয়া প্যারাসাইটের জন্য পেরিফেরাল স্মিয়ার নিতে হবে। সাইট অফ ইনফেকশন সামওয়্যার ইনক্লুডিং পসিবল সেপসিস ও ম্যালেরিয়া, পসিবল সেপসিস অথবা ম্যালেরিয়া কিন্তু থাকতে পারে। তাহলে এরকম যদি হয়, যদি টেস্ট করা পজিটিভ পাওয়া যায় বা ওরকম যদি কোনো সেপসিসের লক্ষণ পাওয়া যায়, তাহলে কিন্তু তাকে এমওর কাছে রেফার করতে হবে। ইফ ম্যালেরিয়া ইজ ডায়াগনোসড, রেফার হার টু দ্য পিএইচসি ফর ম্যানেজমেন্ট অফ ম্যালেরিয়া অ্যাকর্ডিং টু দ্য ন্যাশনাল ভেক্টরবোর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, যে গাইডলাইন্স সেই অনুসারে যা গাইডলাইন্স সেই অনুসারে তার ম্যালেরিয়া ট্রিটমেন্ট শুরু হবে। সে কী করবে? পিএইচসি এমও করবে। ডিক্রিজ ওর অ্যাবসেন্ট ফিটাল মুভমেন্ট ডিক্রিজ অথবা অ্যাবসেন্ট যদি থাকে, এবং তাহলে কী বলছে, ফিটাল হার্ট সাউন্ড শোনা গেছে অ্যান্ড ইজ উইদিন দ্য নর্মাল রেঞ্জ, যদি 120 থেকে 160 পার মিনিটের মধ্যে আছে, এবং যদি এরকম হয় তাহলে বেবি ইজ নর্মাল, তাহলে রিঅ্যাসিওর দ্য মাদার and repeat fetal heart sound after 15 minutes আবার শুনুন। if the fetal heart sound is still out of the normal range, refer her to the EMO at 24 hour PHC অথবা ফার্স্ট রেফারেল ইউনিট। যদি fetal heart sound heard but the rate is 160 minutes, তাহলে 160 মিনিট পার মিনিট যদি তার হার্ট রেট হয়, এবং অথবা দেখা গেল fetal heart sound শোনা যায়নি। যদি কিনা 160 মিনিট হয়, 261 পার মিনিট হয়, 160 পার মিনিট যদি হয় ফিটাল হার্ট রেটটা, তাহলে কী করতে হবে? ফিটাল ডিস্ট্রেস বুঝে নিতে হবে। তাহলে ইনফর্ম দ্য ওমেন অ্যান্ড হার ফ্যামিলি দ্যাট দ্য বেবি মাইট নট বি ওয়েল, এটা কিন্তু ইনফর্ম করুন আর পিএইচসিতে রেফার করুন। আর যদি নাই শুনতে পান তাহলে ইন্ট্রাইউটেরাইন ফিটাল ডেথের হওয়ার পসিবিলিটি থাকবে, তাহলে তাকে কিন্তু আপনি ফার্স্ট রেফারেল ইউনিটে রেফার করুন। যদি কিনা ফিটাল হার্ট রেট 120 থেকে 60-র মধ্যে থাকে পার মিনিট, তাহলে তাকে বেবিটা নর্মাল, তখন মাকে রিঅ্যাসিওর করুন। 15 মিনিট পর আবার চেক করুন। যদি 15 মিনিট পরে চেক করে নর্মাল থাকে, ওয়েল অ্যান্ড গুড, নো প্রবলেম। আর যদি নর্মাল না থাকে, 160-এর বেশি থাকে বা 160 থাকে, তাহলে বুঝতে হবে ফিটাল ডিস্ট্রেস আছে, তাহলে তার বাড়িতে ইনফর্ম করুন বা ফ্যামিলি মেম্বারকে, যে প্রবলেম হলেও হতে পারে, আপনি পিএইচসি এমওর কাছে রেফার করুন। আর যদি একদমই না শুনতে পান, তাও বুঝে নিতে হবে ইন্ট্রাইউটেরাইন ফিটাল ডেথ হয়েছে, তাহলে কিন্তু আপনি অবশ্যই করে রেফার করবেন। নাও অ্যাবনর্মাল ভেজানাল ডিসচার্জ উইথ অর উইদাউট অ্যাবডোমিনাল পেইন, অ্যাবনর্মাল ভেজানাল ডিসচার্জ হয়েছে যেখানে কিনা অ্যাবডোমিনাল পেইন নেই, তাহলে কি বুঝতে হবে? ভেজানাল ডিসচার্জ উইদাউট ওডর, কোনো গন্ধ নেই, ব্যাড স্মেল নেই, কিন্তু ভেজানাল ডিসচার্জ আছে, তাহলে আরটিআই অথবা এসটিআই হতে পারে। রেফার দ্য ওমেন টু দ্য এমও, অ্যাডভাইস হার অন ভেজানাল হাইজিন অ্যান্ড দ্যাট ইজ ক্লিনিং দ্য এক্সটার্নাল জেনিটালিয়া উইথ সোপ অ্যান্ড ওয়াটার। রেফার করুন এমওর কাছে এবং তাকে অ্যাডভাইস করুন ভ্যাজিনাল হাইজিনটা মেনটেন করতে, এক্সটার্নাল জেনিটালিয়াকে সোপ এবং ওয়াটার দিয়ে যেন ক্লিন করে। লিকিং অফ ওয়াটারি ফ্লুইডস, পার ভ্যাজিনাল ওয়াটারি ফ্লুইডস লিক করছে। ওয়েট প্যাড এবং ক্লোথস, এটা হচ্ছে সিমটম, এটা দেখলাম ওয়েট প্যাডটা ভিজে গেছে এবং ক্লথটা ভিজে গেছে। প্রিম্যাচুর রাপচার অফ মেমব্রেন, এটা হতে পারে পিআরওএম, প্রিম্যাচুর রাপচার অফ মেমব্রেন সাসপেক্টেড হতে পারে। রেফার দ্য ওমেন টু দ্য এমও অথবা ফার্স্ট রেফারেল ইউনিটের মেমোর কাছে রেফার করুন। এবার কি বলছে, তারপরে একটা আই বলস, ফেস অ্যান্ড লিম্ব টুইচ and body gets stiff and shakes আর feet clenched, মানে হাতের আঙুলগুলোকে বন্ধ করে একদম মুভ করে আছে হাতটাকে, আর স্টিফ হয়ে আছে এবং শেকিং হচ্ছে, আই বল যে আইগুলো সেটা রোল করছে, এরকম যদি হয় তাহলে কিন্তু সেটা কনভালশন অথবা ফিট বুঝে নিতে হবে যেটা কনভালশন হচ্ছে, তাই ইমিডিয়েটলি তাকে রেফার করুন এমও এর কাছে। এবার স্কিন র্যাশ উইথ ইচিং, স্কিন র্যাশ হচ্ছে ইচিং, প্রেজেন্স অফ
পাস ফিল্ড বয়েলস, ফোসকা ফোসকা মতো পড়েছে, ওর মধ্যে পাস ভর্তি এবং অথবা স্কিন র্যাশ হয়ে তার মধ্যে ইচিং, তাহলে বুঝে নিতে হবে যে স্কেবিস এবং বয়েল, স্কেবিস আছে। তাহলে তাকে কী করতে হবে? ফর বয়েলস অ্যাডভাইস দ্য ওমেন টু অ্যাপ্লাই হট ফার্মেন্টেশন, যদি কিনা বয়েলস থাকে হট ফার্মেন্টেশন দিতে বলুন টু দ্য এরিয়া, ওই এরিয়াগুলোতে থ্রাইস ডেলি, দিনে 3 বার। ইফ নট নো ইম্প্রুভমেন্ট আফটার 2 days পরে কোনো ইম্প্রুভমেন্ট হয়নি, তো তাকে পিএইচতে রেফার করো। স্কেবিসের জন্য অবশ্যই, যদি স্কেবিস হয় তার মধ্যে পাস ভর্তি হয়ে আছে সে, তাহলে কিন্তু অবশ্যই করে পিএইচডি আমার কাছে রেফার করুন। নাও টিটেনাস, এবার হচ্ছে ইন্টারভেনশন। কি বলছে? টিটেনাস টক্সাইড ভ্যাকসিনেশন অর টিটেনাস অ্যান্ড অ্যাডাল্ট ডিপথেরিয়া ভ্যাকসিনেশন, টিটেনাস অ্যান্ড অ্যাডাল্ট ডিপথেরিয়া ভ্যাকসিনেশন। কি বলছে? টিটেনাস টক্সাইড অর টিটি ভ্যাকসিন হ্যাজ বিন replaced with tetanus and adult diphtheria, TD সবাই জানেন। The use of TD after TT is recommended during pregnancy to protect against maternal and neonatal tetanus and diphtheria during prenatal care. Available TT will be used first before starting use of TD। কি বলেছে? available TT will be used first, যদি TT available থাকে তাহলে কিন্তু টিডি ইউজ করার আগে কিন্তু ওটা ইউজ করে শেষ করে ফেলুন। দ্য রুট সাইড ডোজ অফ দ্য টিডি ইঞ্জেকশন ইজ সেম এস টিটি, সবাই জানেন। আর এ প্রেগনেন্ট ওমেন মাস্ট গেট টিটি অর টিডি 0.5 ml ডিপ ইন্টারমাসকুলার ইন আপার আর্ম ডিউরিং দ্য ফার্স্ট অ্যান্টিনেটাল ভিজিট, ফার্স্ট অ্যান্টিনেটাল ভিজিটে কিন্তু তাকে দিয়ে দিতে হবে। The second injection should be preferable to be given at least at 1 month after first dose, ফার্স্ট ডোজের 1 মাস পরে দিতে হবে। If woman receive first dose after 30 weeks of pregnancy, then second dose may be given in the postnatal period। যদি কিনা 38 weeks of pregnancy সে পেয়ে যায় ফার্স্ট ডোজ, তাহলে কিন্তু আপনি postnatal period দেবেন, সেই 4 সপ্তাহ গ্যাপ রেখে আপনি কিন্তু তাকে দিয়ে দেবেন। If woman receive 2 TD doses in last pregnancy and mother gets again pregnancy within 3 years, তাহলে কি হবে? যদি কিনা তার প্রেগনেন্সির সময়, লাস্ট প্রেগনেন্সির সময় 2টো ডোজই পেয়েছে এবং 3 বছরের মধ্যে সে আবার প্রেগনেন্ট হয়েছে, তাহলে একটা ডোজ টিটি অথবা টিডি দিলেই হবে বুস্টার, অ্যাজ এ বুস্টার ডোজ। ইনফর্ম হার দ্যাট দেয়ার মে বি এ স্লাইট সোয়েলিং, ওখানে হালকা ফোলা হতে পারে, পেইন এবং রেডনেস থাকতে পারে ওই সাইডে, এবং সেটা পারসিস্ট করতে পারে 1 অথবা 2 দিন, এটা কিন্তু তাকে জানিয়ে দেবেন। আদারওয়াইজ বলতে পারে যে আমার ব্যথা হয়ে যাচ্ছে, আমার এরকম সমস্যা হচ্ছে, এটা আপনাকে ইনফর্ম করতে পারে, তাই আগে থেকে বলে দেওয়াটা ভালো। প্রিভেনশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ অ্যানিমিয়া, এবং অ্যানিমিয়া প্রিভেনশন এবং ম্যানেজমেন্টটা কী করে করবেন? নিউট্রিশনাল এবং নন নিউট্রিশনাল। কি বলছে? অ্যানিমিয়া ইজ এ কন্ডিশন in which the number of red blood cells, your RBC, and consequently their oxygen carrying capacity is insufficient to meet the body's physiological needs। কি বলছে? অ্যানিমিয়া কাকে বলছে? যে অ্যানিমিয়া হচ্ছে একটা কন্ডিশন যেখানে কিনা আপনার রেড ব্লাড সেল, যেগুলো আরবিসি বলা হয়, এবং ওই আরবিসি তো অক্সিজেন ক্যারি করে, এবং ওর যে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটিটা সেটা যদি কমে যায়, ইনসাফিসিয়েন্ট হয়ে যায়, যেটা বডির ফিজিওলজিক্যাল নিডের জন্য, ফিজিওলজিক্যাল নিডটাকে ফুলফিল করার জন্য যেটা প্রয়োজন, যে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটিটা প্রয়োজন, সেই জন্য যতটা রেড ব্লাড সেল বা আরবিসি থাকার প্রয়োজন তার থেকে যদি কম থাকে, সেরকম সিচুয়েশনকে বলা হয় অ্যানিমিয়া। অ্যানিমিয়া ইজ এ সিগনিফিকেন্ট পাবলিক হেলথ চ্যালেঞ্জ ইন ইন্ডিয়া। এটা একটা সিগনিফিকেন্ট পাবলিক হেলথ চ্যালেঞ্জ। কেন চ্যালেঞ্জ বলছে? কেননা এটা ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে আছে। ইট রেজাল্টস ফ্রম ওয়ান অর মোর দ্যান দ্য ফলোয়িং। রেজাল্টস ফ্রম কিসের থেকে হয়? কোন কারণের জন্য হয়? কারণগুলো বলছে কি? ডিফেক্টিভ রেড সেল প্রোডাকশন, রেড সেল প্রোডাকশনে ডিফেক্টিভ, ইনক্রিজ রেড সেল ডিস্ট্রাকশন অর ব্লাড লস, অথবা রেড সেলটা কিন্তু অনেক বেশি ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, অথবা সেল প্রোডাকশনটাই ডিফেক্টিভ। অ্যানিমিয়া ডিউরিং প্রেগনেন্সি ইজ অ্যাসোসিয়েটেড উইথ প্রিম্যাচিওর বার্থ। যদি অ্যানিমিয়া থাকে প্রেগনেন্সিতে, প্রিম্যাচিওর বার্থ হতে পারে, ইন্ট্রা অ্যান্ড পোস্ট পার্টাম হেমারেজ, লো বার্থ ওয়েট অ্যান্ড স্টিল বার্থ, এবং ম্যাটার্নাল ডেথ, এগুলো কিন্তু নিয়ে আসতে পারে যদি কিনা অ্যানিমিয়া থাকে। বলেছি ইন 2018 MOHFW launched the অ্যানিমিয়া মুক্ত ভারত AMB স্ট্র্যাটেজি। AMB স্ট্র্যাটেজিটাকে এনেছে কি করতে? টু রিডিউস দ্য অ্যানিমিয়া প্রিভ্যালেন্স ইন 6 টার্গেট এজ গ্রুপ। 6 টার্গেট এজ গ্রুপের মধ্যে এই অ্যানিমিয়ার প্রিভ্যালেন্সটাকে কমানোর জন্য।
কি সেটা কোন এজ গ্রুপ? চিলড্রেন 6 to 59 months, চিলড্রেন 5 to 9 years, অ্যাডোলেসেন্স 10 to 19 years, প্রেগনেন্ট মাদার, ল্যাকটেটিং মাদার অ্যান্ড ওমেন অফ রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ, এদের মধ্যে এই ইনিশিয়েটিভটা নিয়ে এসছে। দ্য স্ট্র্যাটেজি অ্যাডপ্ট এ multi-pronged approach to address both nutritional and non-nutritional anemia through continuum of care, কন্টিনিউয়াস কেয়ারের মাধ্যমে কিন্তু এই মাল্টিপ্রংড মানে অনেকগুলো উইং আছে, অনেকগুলো সেক্টরাল কনভার্জেন্স একসাথে হয়ে কিন্তু এই ইনিশিয়েটিভটা কী করবে, যেটা কিনা নিউট্রিশনাল এবং নন নিউট্রিশনাল উভয় উপায়ে কিন্তু এই অ্যানিমিয়াটাকে প্রিভেন্ট করার জন্য। এটা মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার কিন্তু লঞ্চ করেছে কি অ্যানিমিয়া মুক্ত ভারত স্ট্র্যাটেজি, কি করতে, যাতে কিনা অ্যানিমিয়ার প্রিভ্যালেন্সটা 6 এজ গ্রুপের মধ্যে যে অ্যানিমিয়ার প্রিভ্যালেন্সটা যেটা কমাবে, সেটা কি বাচ্চা যারা 6 মাস থেকে 59 মাস, 5 বছর থেকে 9 বছর, অ্যাডোলেসেন্স 10 থেকে 19, প্রেগনেন্ট ওমেন, ল্যাকটেটিং ওমেন এবং ওমেন অফ রিপ্রোডাক্টিভ এজ 15 থেকে 49, তাদের মধ্যে এই অ্যানিমিয়ার টেন্ডেন্সিটাকে কমাবে থ্রু নিউট্রিশন এবং নন নিউট্রিশনাল দুই অ্যাপ্রোচের মাধ্যমে, যেটা মাল্টিপ্রংড মানে অনেকগুলো উইংয়ে কাজ করবে। আচ্ছা, আমরা অনেকটা হয়ে গেল, আমরা এখানেই শেষ করছি। পরের দিন আমরা টাইপস অফ অ্যানিমিয়া পড়বো, তার প্রিভেনশন পড়বো এবং কাউন্সেলিং, যেটা ভীষণ ভাইটাল পার্ট, সেটা আমরা পড়বো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা প্লিজ লাইক করবেন, শেয়ার করে দেবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে হয় কোথাও কিছু ভুল বললাম বা কোনো রেকটিফিকেশন ইজ নেসেসারি, প্লিজ কমেন্ট, ওকে? ভালো থাকবেন সবাই, বাই।